নমস্কার। গল্প কথা ও কাহিনীতে আপনাদের স্বাগত। আমাদের আজকের নিবেদন দেবোত্তমদের লেখা দেবী মনসার রোষ। গল্পটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প। মুষলধার বৃষ্টির মধ্যে ধবলা নদী থেকে গ্রামের দিকে নিজের বাড়ির পথে ফিরছিল দেবেন। বৃষ্টির সাথে সাথে মাঝে মধ্যে বাজও চমকাচ্ছিল। তার মধ্যেই তার কানে ভেসে আসছিল মাঝে মধ্যে নদীর দুই পারের দূর থেকে উলু আর শঙ্খের শব্দ। তবে সেদিকে কান না দিয়ে সে আগের মতোই টলতে টলতে নৌকার লগি ঠেলতে লাগল। আজ ছিল পাশের গ্রাম মধুপুরে ব্যবসায়ী সুকমল ঘোষের বাড়ির মনসা পুজো। প্রত্যেক বছর সেই বাড়ির এক নিয়ম, শহরে মনসা প্রতিমার বায়না দেওয়া আর সেই প্রতিমা নৌকায় করে বাড়িতে নিয়ে আসা। তবে সে একা নয়, তার সঙ্গে আরও কয়েকজনও ছিল। সে কি বিশাল মনসা প্রতিমা! প্রতিমার পা পর্যন্ত চুল। একটা বড় পদ্ম ফুলের মধ্যে বা পায়ের ওপর ডান পা তুলে বসে আছে সে, আর বড় বড় 8খানা সাপ মায়ের চারদিকে। মায়ের চোখ দুখানা এমন রাগি রাগি, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা যায় না, যেন আগুন খসছে সেখান থেকে। আর পায়ের নিচে একটা সাদা হাঁস। নদীর মাঝপথে আচমকা বৃষ্টি নামল। ত্রিপল দিয়েই সেই প্রতিমাকে তুলে রেখে আসা হলো তার বাড়িতে। বিশাল সেই প্রতিমা, সেখানেও সময় লেগেছে। তবে প্রতিমা রাখবার পর টাকা পয়সা কিছুই নিতে চায়নি সে, বরং নেশা করবার জন্য নেশার বোতল সে আড়ালে চেয়েছিল সুকমল বাবুর কাছে। তিনি সেই ব্যবস্থাও করে দেন পরে। দেবেন একবার নিজেই আপন মনে হেসে উঠে বলল, না, আজকে নেশাটা কেমন জানি ঠিকঠাক লাগছে না। কখন যে লাগবে, তারপর দিব্যি একটা ঘুম দিয়ে দেব। পাড়ের কোথাও একটা এই আশেপাশে বাজা পড়া হলে না হয় যেতাম। আজকে শরীরটা বড় টানছে, অত দূর আর এই নেশায় হেঁটে যেতে পারবো না। আর নিজের বউটাকে দিয়ে যদি একটা কাজ হয়, সেই যে পাটকাঠির মতো চেহারা, এখন গতরে যেন খরা লেগেছে, সব শালা শুকিয়ে গেছে। দুদণ্ড যে স্বামীকে একটু আনন্দ দেবে তার সময়ও নেই, তাই ঘরে যেতেও ইচ্ছে করে না। ওই শাড়িকে একদিন আমি মেরেই ফেলবো। কোনদিন সারা আসুক না বাপের বাড়ি থেকে আগে, তারপর না হয় নতুন আরেকটা বিয়ে করব। ওকে বাঁচিয়ে রেখে কি হবে, স্বামীকেই যদি খুশি করতে না পারে। এক মেয়ে জন্ম দিয়ে তাকে বড় করে 2 সপ্তাহ ধরে বাপের বাড়িতে গিয়ে পড়ে আছে। তার মধ্যে ফিরলে আবার মেয়ের ভরণ পোষণ, ওই শালির ভরণ পোষণ। তাও যদি তুই ছেলে জন্ম দিতিস তাও হতো, কিন্তু দিলি মেয়ে জন্ম। হ্যাঁ, দাঁড়া, একবার আয়, কালকে বাপের বাড়ি থেকে একবার ফের, তারপর তোকে আর তোর মেয়েকে একসঙ্গে নদীতে ছুঁড়ে না ফেলেছি তো আমার নাম দেবেন না। মা ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে একেবারে আমার জীবনটা বরবাদ করে দিল একেবারে। একটা বাচ্চা জন্ম দিয়েই গলার হাড়ও বেরিয়ে গেছে। আমার মনে হয় নিশ্চয়ই কোনো অসুখ বিসুখ আছে। না, থাক, আগে মেয়েটাকে সরাবো, বয়সটা একটু বাড়ুক, ওর পড়াশুনো বন্ধ করে আগে কোথাও বিয়ে দিয়ে গচিয়ে দেব যত তাড়াতাড়ি সম্ভব। তারপর ওর মাটার আমি কোনো না কোনো ব্যবস্থা করব। আরো কিছু বলতে যাচ্ছিল দেবেন, হঠাৎ থেমে গেল। ঢুলুঢুলু চোখে দূরে একটা আবছা আলোকে দেখতে পেল নদীর মধ্যে। সামনের ঘাটের পাড়ে কয়েকজনকে নদীর মধ্যে কি একটা ভাসাতে দেখলো জলের মধ্যে। সেটা জলের মধ্যে ভাসাতে শুরু করতেই পাড় থেকে দাঁড়িয়ে একজন মহিলা চিৎকার করে কাঁদতে লাগলো। তাকে কয়েকজন সামাল দিয়ে সেখান থেকে ঘাটের ধার থেকে উলু দিয়ে সরিয়ে নিয়ে গেল। দেবেনের চোখটা গেল সোজা সেই জলের মধ্যে
আলোটার দিকে। সেটার দিকে তাকিয়েই সে বলল, হ্যাঁ, ওই আলোটা আবার কিসের? কিসের ওই আলো? এই মুষলধারে বৃষ্টির মধ্যে জ্বলছে নদীর মধ্যে, দেখি তো। এই বলে সে নৌকার লগি ঠেলে সেদিকে যাবার জন্য খানিকটা এগিয়ে গেল। বৃষ্টিটাও মাথার ওপর থেকে পড়েই চলেছে অনবরত। তার মধ্যে সেই আলোটাও জলের স্রোতের মধ্যে ভেসে এগিয়ে চলেছে বারবার। সেটা নাগাল আর কিছুতেই দেবেন পাচ্ছে না। তবে এবারে সে সেই আলোটার খানিকটা সামনে যেতে সেটা ঠিক কি তা সে বুঝতে পারলো খানিকটা। যা বোঝা যাচ্ছে সেটা হলো মনসা পুজোর ভেলা। ওই তো সামনে দুধ কলাও রাখা আছে, আর মনসা দেবীর একটা ছোট মূর্তিও। ও, এই ব্যাপার। আমি ভাবলাম কি নাকি, এ তো মনসার পুজোর ভেলা, কেউ বোধহয় ভাসিয়েছে। এই বলে সে সেই ভেলাটাকে পাশ কাটিয়ে চলেই যাচ্ছিল সামনের দিকে। এমন সময় হঠাৎ সে পেছন ঘুরে তাকিয়ে তার ঢুলঢুলো চোখ দুটোকে কিছুক্ষণ খুলে রেখে তাকিয়ে থাকলো ভেলার মধ্যে। ভেলার মধ্যে এটা তো আগে এখানে লক্ষ্য করেনি সে। অন্ধকারে সেটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলো দেবেন। আর তারপরেই তার ঠোঁটের কোণে একটা চওড়া হাসির রেখা যেন ফুটে উঠল। ভেলাটা অনেকটাই বড়, তাও এতক্ষণ লক্ষ্য করেনি দেবেন। তবে সামনের দিকে একটা প্রদীপকে দেখে সে বুঝতে পেরেছে একটা যুবতী মেয়ের মৃতদেহ শোয়ানো আছে ভেলার মধ্যে, সাদা কাপড়ের মধ্যে। বোধহয় কোনো বিষাক্ত সাপে কেটেছে। তারপর সেই মৃতদেহটাকে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। আর মেয়েটার শরীরটাও কেমন যেন ফুলে রয়েছে, মুখের দিকটায় ফেনা বের হয়ে আছে। দেবেনের সেই ভেলার মধ্যের মৃতদেহটাকে দেখে এক কুবুদ্ধি খেলে গেল যেন। তার নেশায় নিবদ্ধ চোখ দুটোর উপর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসতে লাগলো কামনার আগুন। চারিদিকে একবার ভালো করে তাকালো সে, কেউ কোথাও নেই। একেবারে নির্জন হয়ে রয়েছে চারিদিকটা। তার মধ্যে নিজের নৌকার ভেতর থেকে একটা দড়ি বের করে সেই দড়িটা ভেলাটার সাথে বেঁধে আবার নৌকার লগে ঠেলতে শুরু করলো দেবেন। হঠাৎই আকাশ থেকে প্রচণ্ড জোরে একটা বাজ পড়ল নদীর আশেপাশে। সাথে জোরালো হাওয়াও বইতে শুরু করতেই সেই প্রদীপগুলোর মধ্যে একটা প্রদীপ ধপধপ করতে করতে ভেলার মধ্যে থাকা মনসা দেবীর ওপর আবছা আলো ফেলে নিভে গেল। আর ভেলার মধ্যে থাকা সেই আর একটা মৃতদেহ সামনের সেই আলোটাও নিভে গেল। দেবেনের কানে নদীর স্রোতের জোরালো শব্দ আসতে সে একবার চারিদিকে তাকিয়ে বলল, এই নদীর আবার কি হলো? না না, আমাকে তাড়াতাড়ি লগি ঠেলে বাড়ির দিকে যেতে হবে। আমার যে আর তর্স হয়েছে না, তাড়াতাড়ি আমার কাজ সেরে আবার একে জলের মধ্যেই এই বেলায় ভাসিয়ে দেব। কেউ টেরও পাবে না। এই বলে সে এগিয়ে যেতে লাগলো চানুকডাঙ্গা গ্রামের ঘাটে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছেও গেল। আর সেখানে থামতেই বৃষ্টির সাথে সাথে যেন হঠাৎ আচমকা এক প্রকার জোরালো হাওয়ার দাপট শুনতে পেল। সে সব কিছুই স্বাভাবিক ভাবল। আকাশ মেঘলা, আর তাছাড়া ঝড় বৃষ্টি তো সময় মতোই হবে। কিন্তু প্রকৃতির সেই দামালপানা রূপ আর রাতের গভীর অন্ধকার যেন তাকে নিষেধ করে সতর্ক করছে বারবার। কিন্তু দেবেনের তা কিছুই বোধগম্য হচ্ছে না। সে কামনায় যেন বিভোর হয়ে রয়েছে। ভেলা থেকে সেই সাপে কাটা মেয়েটার মৃতদেহটা তুলে তার কাঁধে সে নিল। তারপর সেটাকে নিয়ে ভেজা ঘাসের ওপর দিয়ে সে জোরে জোরে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল তার বাড়ির দিকে। বৃষ্টির বেগ আরও খানিকটা জোরালো হলো, তার সাথে হাওয়ার গতি জোরালো হলো। মৃত সেই মেয়েটার চুলগুলো হাওয়ায় উঠতে লাগলো বারবার। আর সেই চুলের খানিকটা দেবেনের মুখের ওপর এসে পড়তেই দেবেন সেটা সরিয়ে দিয়ে আর এক হাত দিয়ে মুঠো করে ধরে আরও জোরে জোরে হাঁটতে লাগলো। কিন্তু হঠাৎ তুমুল ঝড় বৃষ্টির সাথে সে ঠিক যেন পেরে উঠল না। তাই সে আর তার বাড়ির পথে না গিয়ে খানিকটা দূরে বাজের আলোয় একটা বারান্দার মতো কিছু একটা দেখে সেখানেই নিয়ে গেল মেয়েটাকে। তারপর অন্ধকারে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। সেই ঝড় বৃষ্টির মধ্যে তার নির্যাতন যে কতক্ষণ চলল তা বোঝা গেল না। দেবেনের সেই অমানবিক শারীরিক তৃপ্তি সে নিজেও বুঝতে পারল না। সে সেই মৃতদেহটার ওপরেই লঙ্গ হয়ে শুয়ে পড়ল। কিন্তু বাজ পড়ার শব্দে তার নেশার ঘোরটা একেবারে কেটে যেতেই সে তার মুখে ধারালো হাসি এসে বলল,
এবার এই মেয়েটার দেহটাকে আবার ওই ভেলায় রেখে আসি। যা নেওয়ার তা তো এমনিতেই নেওয়া হয়ে গেছে। আহা, কচি মেয়ে, একেবারে এমন মেয়েকে যদি বিয়ে করতাম তাহলে কি কোনো আফসোস থাকতো জীবনে? এই বলে সে আবার সেই মেয়েটার মৃতদেহটাকে কোলে নিয়ে নদীর দিকে নিয়ে যেতে লাগলো। কিন্তু সে খেয়াল করলো না, সে যেই চাতালের মধ্যে বসেছিল তার পেছনে ছিল একটা মনসা দেবীর জীর্ণপ্রায় মূর্তি। হঠাৎ সেই মূর্তিটার চোখ দুটোর মধ্যে এমন একটা নীলচে আলো দেখা গেল। তার সাথে সেই মূর্তির ভেতর থেকে বেরিয়ে এলো দেবী মনসার এক অভিশপ্ত ভবিষ্যৎবাণী। পাপি, দোরাচারী, এত শরীরের লোভ যে তুই আজ আমার সামনে দাঁড়িয়ে এই পাপ কার্য করে আমার প্রতি সকলের বিশ্বাস অপমান করলি। এর শাস্তি তোকে পেতেই হবে। তোর বংশ আসবে, কিন্তু সমূলে তুই নির্বংশ হবি। তোর উপর আমার সর্বদা দৃষ্টি থাকবে। আমার রোষানলে তুই ধ্বংস হবি। আমি দেবী মনসা তোকে অভিশাপ দিলাম, সর্পাঘাতে নির্বংশ হবি তুই। দেবী নেশার ঘরে যেন কিছুই শুনতে পেল না। মেয়েটার দেহটাকে নিয়ে আবার ভেলার মধ্যে রেখে সেটাকে প্রচণ্ড জোরে একবার ধাক্কা দিয়ে নদীতে খানিকটা নেমে গিয়ে ভেলাটা জলে ভাসিয়ে দিতে দিতে সে বলল, যা, এবার কোথায় যাবি যা। তোর আত্মার শান্তি কামনা করি রে মেয়ে। বড্ড সুখ দিলি আমাকে আজ, কিছুক্ষণের জন্য হলেও। যা যা, বেশি ওই দূরে চলে যা। ঝড় বৃষ্টিটা এখন খানিকটা ধরে এসেছে, আর তার মধ্যেই সে বাড়ির পথে আবার এগোতে যেতেই কি একটা জানি তার অন্ধকারে পায়ের ওপর দিয়ে চলে গেল। দেবে সেটা বুঝতে না পেরে এগিয়ে যেতে লাগলো তার বাড়ির দিকে। কিন্তু সে পেছন ঘুরলে ঠিকই দেখতে পেত অলক্ষ্যে একটা প্রকাণ্ড বড় সাপ তার যাবার পথে ঠিক পাশের ঝোপ দিয়ে জঙ্গলে এগিয়ে চলেছে। হঠাৎ সেই সাপের একটা হিংস্র শব্দ তার কানে আসলো। সে থমকে দাঁড়িয়ে পিছনে তাকিয়ে বলল, হ্যাঁ, একটা কেমন আওয়াজ হলো না? হ্যাঁ, ভুল শুনেছি হয়তো। একে বৃষ্টি হচ্ছে, তাই হবে। কথাটা বলে আবার সামনের দিকে ঘুরে হাঁটতে শুরু করলো দেবেন। কিছুক্ষণের মধ্যে সে বাড়ির সামনে এসে পৌঁছতেই দেখলো অন্ধকার ছেয়ে আছে। তার মাও বোধ হয় ঘুমিয়ে পড়েছেন এতক্ষণে। দেবেন অন্ধকারে বাড়ির ভেতরে ঢুকে সে তার ঘরের মধ্যে চলে গেল। আর তার পিছু পিছু এসে সেই সাপটা বেড়ার কাছে এসে ধীরে ধীরে বেড়াটার উপরে এসে পনা তুলে বসতেই সেই সাপটার ভেতর থেকে ভেসে এলো দেবী মনসার কণ্ঠস্বর। তোর সময় খারাপ শুরু হলো রে দেবেন। এবার তুই দেখবি মনসার কোপ কতটা ভয়াবহ। তুই পাপ করেছিস, মহাপাপ। এই পাপের একটাই শাস্তি, মৃত্যু। সেই সাপটার ফোনাটা কয়েকবার নড়ে উঠল। তারপর হঠাৎ সে পেছনের দিকে ঘুরে একবার ছোবল দেওয়ার মতো নিজের মাথাটাকে ফোনা শুদ্ধ নাড়িয়ে কেমন ধীরে ধীরে মিলিয়ে গেল সেখান থেকে। প্রায় রাতের দিকে কিছুক্ষণ আগের মনসা পুজোটা শুরু হলো নগেন বাবুর বাড়িতে। ঠাকুর মশাইয়ের আসার কথা ছিল সন্ধ্যের সময়, কিন্তু লাগাতার বৃষ্টির জন্য আসতে দেরি হয়েছে তার। একটু আগেই তিনি পুজো এসে বসেছেন। সেখানেই একপাশে দাঁড়িয়ে উড়ু দিচ্ছিল চন্দনা। তাকে অনেকক্ষণ একভাবে দাঁড়াতে দেখে তার বৌদি আরতি তাকে বলল, এই চন্দনা, তুমি পা মুড়ে বসে যত খুশি উলু দাও। এই পোয়াতি অবস্থায় এতক্ষণ দাঁড়িয়ে থাকতে নেই। তার মধ্যে তুমি সদ্য পোয়াতি হয়েছ। দাঁড়াও, আমি চেয়ারের ব্যবস্থা করছি। চন্দনার পাশে দাঁড়িয়ে তার ছোট্ট মেয়ে ঝুমুরও পুজো দেখছিল। ঠাকুর মশাই সবেমাত্র প্রদীপটা নিয়ে আরতি শুরু করতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ করে তিনি হাত থেকে প্রদীপটা ফেলে দিয়ে চিৎকার করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে গেলেন। সাপ, সাপ! ঠাকুর মশাইয়ের আওয়াজ শুনে উপস্থিত সকলে সামনে তাকাতেই দেখতে পেল একটা বিশাল আকার কালো রঙের প্রকাণ্ড সাপ দেবী মনসার বিগ্রহকে পেঁচিয়ে ধরে আছে। তারপর ধীরে ধীরে সেই সাপটা নেমে গেল দেবী বিগ্রহ থেকে। ধীরে ধীরে ঘটের দিকে অগ্রসর হয়ে ঘরটা ফেলে দিয়ে কোথায় একটা জানি চলে গেল ঠাকুর ঘরের এক পাশ দিয়ে। সকলেই খানিকক্ষণ নীরব হয়ে থাকলো। তারপর নগেনবাবুর বউ বলল, হে কি সর্বনাশ হয়ে গেল আজকে! মায়ের পুজো, সাপ দেখা তো শুভ লক্ষণ, তাই বলে
মায়ের ঘট ফেলে দিল মায়ের দুধ। ঠাকুর মশাই, আপনি একটু বলুন না, এই কিসের সংকেত? আমার মনটা যে বড় কু গাইছে। ঠাকুর মশাই বলল, মা নিশ্চয়ই তোমাদের ওপর কোনো কারণে রুষ্ট হয়েছেন, কিন্তু ঠিক কিসে তা বুঝলাম না। মা, নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে, যা উচিত ছিল না তাই মা জানান দিয়ে গেলেন, কোনো আসন্ন বিপদের ইঙ্গিত দিয়ে গেলেন মা। ঠাকুর মশাই আর ঠাকুর ঘরে ঢুকলেন, হনহন করে বেরিয়ে চলে গেলেন সেখান থেকে। সকলেই প্রায় চিন্তিত মুখে উঠোনের মধ্যে বসে পড়ল। এতদিন ধরে তাদের বাড়িতে মায়ের পুজো হয়ে আসছে, কিন্তু এমন ঘটনা তো আগে কখনো ঘটেনি। সেই ঘটনার পর আর রাতে আর কারো সেভাবে ঘুম হলো না। ভোর রাতে অল্প ঘুম আসার পর সে স্বপ্নে দেখছিল সেই পুজোর সময় ঘট ফেলে দেওয়া সাপ তার সামনে দিয়ে ঘুরে চলেছে বারবার করে। সে বারান্দায় বসে ঘুমোচ্ছে, সাপটা বারবার তার সামনে ফনা তুলে নড়তে নড়তে জোরে জোরে শব্দ করছে, ছোবল দেওয়ার মতো করে। ঘুমটা ভেঙে গেল চন্দনার। চোখ খুলে সে দেখল ভোর হয়ে এসেছে। বাড়ির বাকিরা এখন বেঘরে ঘুমোচ্ছে। তারই মধ্যে চন্দনা ঠাকুর ঘরের সামনে গিয়ে বসে ভয়ার্ত দৃষ্টিতে দেবী বিগ্রহের সামনে তাকিয়ে বলল, মা, হে তুমি কেমন স্বপ্ন দেখালে আমায়? তুমি কি রুষ্ট হয়েছো আমার উপরে? কিন্তু কেন মা? আমি কি দোষ করেছি? বলো মা, কি আমার অপরাধ? আর সেই সাপটা স্বপ্নে কি তাহলে তুমি আমাকে কোনো ইঙ্গিত দিতে চাইছো মা বিশহরী? মা গো, কি দোষ করেছি আমি? বলো মা, বলো আমাকে। কথাগুলো বলতে বলতে চন্দনা কাঁদতে শুরু করতে তার মা সহ বাড়ির বাকিরা উঠে তাকে তার কান্নার কারণ জিজ্ঞেস করতে সে সকলের মধ্যে থেকে স্বপ্নের কথাটাকে এড়িয়ে গেল। কিন্তু সে আর তার বাপের বাড়িতে থাকতে চাইল না। দুপুর গড়াবার পরে সে তার মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি চানুকডাঙ্গা গ্রামে নৌকায় নিয়ে ফিরে এলো। হঠাৎ নৌকোয় থাকা সকলের মধ্যে বেশ একটা চেঁচামেচি শুরু হতেই পিছন ঘুরে একজনকে জিজ্ঞেস করতেই সেই লোকটা তাকে বলল, একটা কালো রঙের সাপ কোথা থেকে জানি নৌকার কিনার দিয়ে উঠেছিল, তারপর সাপটা আবার কোথায় আবার চলে গেল। লোকটার মুখে সাপ শব্দটা শুনে যেন বিস্ফারিত চোখে খানিকক্ষণ সেদিকে তাকিয়ে থাকার পর আবার সামনে ঘুরে তাকিয়ে বিড়বিড় করে বলল, এ কি হচ্ছে মা মনসা? তবে কি কালকের ঠাকুর মশাইয়ের বলা কথাগুলোই ঠিক সত্যি? তুমি কি রুষ্ট হয়েছো মা আমার উপর? নৌকো থেকে চানুকডাঙ্গায় নেমে মেয়ের হাত দিয়ে বাড়ির পথে এগিয়ে যাচ্ছিল চন্দনা। প্রায় সন্ধে হয়ে এসেছে। এরই মধ্যে ঝুমুর একবার তার মায়ের হাত ছেড়ে তাকে বলল, মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু দাও না। একটু সবুর কর মা, বাড়ি গিয়ে হাঁড়িতে দুটো চাল বসিয়ে তোকে খেতে দিচ্ছি। দেখি তার আগে তোর দিদা কোনো রান্না করে রেখেছে কিনা। এটুকু পথ একটু সবুর করে নে মা, ততক্ষণ তুই আমার। কথাটা বলে একবার যেতে যেতে হঠাৎ সামনে খানিকটা থেমে গ্রামের পুরনো মা মনসার থানের সামনের দিকে তাকিয়ে দুই হাত জড়ো করে প্রণাম করতে যাচ্ছিল চন্দনা। এমন সময় হঠাৎ সে দেখল একটা মেয়ে বসে রয়েছে সেই মা মনসার থানের বারান্দার মধ্যে। তবে মুখটা এখনো স্পষ্ট নয় তার কাছে। সে ঘুরে রয়েছে দেবী বিগ্রহের সামনে। তবে এই আবছা অন্ধকারেও তার গায়ের মধ্যে থাকা প্রায় লাল পেড়ে সাদা শাড়িটা আবছা হলেও বোঝা যাচ্ছে, আর তার সাথে কেমন চুলগুলো হাওয়ায় নড়ছে ঘন ঘন। চন্দনা একবার ভাবল সে কে, তাকে গিয়ে জিজ্ঞেস করবে, কিন্তু ঝুমুরের খিদে পেয়েছে ফলে সে আর সেখানে দাঁড়ালো না। মনসার থানে প্রণাম করে চলে গেল। সে সেখান থেকে চলে যেতেই সেই চন্দনার দেখা অস্পষ্ট চেহারার মেয়েটা ফিরে দেখালো একটা হিংস্র চাহনিতে। আঙুলের ইশারায় তার দিকে তাকিয়ে বলল, মা মনসা কাউকে ছাড়বে না। তোর স্বামীর পাপের শাস্তি এবার তোদের পেতে হবে, পেতেই হবে। মায়ের রোষে ছাড়খাড় হয়ে যাবি সব। তোর স্বামীর বংশ নির্বংশ হয়ে যাবে। কথাটা বলে সেখানেই একটা কালচে ধোয়ার মতো মিলিয়ে গেল সেই মেয়েটা। বাড়িতে পৌঁছতে না পৌঁছতে শাশুড়ি বিনার গজগজ শুনতে পেল চন্দনা। তা তোর বাড়িতে আসার কি দরকার ছিল মুখ পড়ি? হ্যাঁ, সংসার বলতে কি কিছু আছে নাকি? থাকলে কি আর বাপের বাড়িতে পড়ে থাকতে পারতি স্বামী সংসার ফেলে?
আমার তো বয়স বাড়ছে নাকি? আমার ছেলেটা তোকে নেশা করে এসে মানে না, একদিকে ঠিকই করে। বিয়ের এতদিন পরেও মেয়ে বড় হতে চললো, কিন্তু মায়ের এখনো সংসারের প্রতি গা ধারার স্বভাব গেল না। মেয়ে জন্ম দিয়ে বংশের বাঁধিয়ে তো তুমি চলাতে পারোনি বাবু। কেমন নির্লজ্জ মেয়ে মানুষ, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। এই যে বাড়িতে এসে কি উদ্ধার করেছে নাকি? হ্যাঁ, যাও যাও, কাজ বাজ করো গে, এখানে আর দাঁড়িয়ে থেকো না তো, যাও। ঝুমুর একবার চেঁচিয়ে উঠে বলল, ঠাকুমা, তুমি সব সময় আমার মায়ের সাথে এরকম ব্যবহার করো কেন? আমার মা কি দোষ করেছে? ও বাবা, বড্ড মায়ের নেওটা হয়েছিস তো, আমার মুখে মুখে কথা। আসুক আসুক আজ তোর বাপ, তারপরে তোদের দুটোকে আজ বাড়ি থেকে যদি না দাঁড়িয়েছি, তাহলে আমার নাম আর দিন না। ঝুমুরের হাত ধরে টানতে টানতে ঘরে ঢুকতেই যাচ্ছিল চন্দনা। এমন সময় সে দেখলো তার ঘরের সামনে কি একটা পড়ে আছে। সেটা সে তুলে নিয়ে দেখলো একটা সাপের খোলস, কিন্তু এখানে সেটা তার ঘরের সামনে কি করে এলো তা বুঝতে পারলো না। হাত থেকে সেটা ফেলে দিয়ে আতঙ্কিত চোখে ঘরের ভেতর চলে গেল। দেখতে দেখতেই রাত হয়ে গেল, আর তার সাথে আবার বৃষ্টিও শুরু হলো। তবে এখনো বাড়িতে দেবেন ফেরেনি। ঘরের বিছানায় বসে চন্দনা শুধু খুঁজে যাচ্ছে কারণ, একটার পর একটা গতকাল রাত থেকে যা ঘটছে সেই সব ঘটনার কারণ। ঝুমুর ঘুমিয়ে পড়েছিল। এমন সময় হঠাৎ চন্দনার মনে হলো ঘরের বাইরের বাড়ির উঠোনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ঠিক কে তা বুঝতে পারল না চন্দনা। হঠাৎ আকাশ থেকে প্রচন্ড জোরে একটা বাজ পড়তে সেই বাজের আলোয় চন্দনা দেখল বাইরে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং মা মনসা। ভুল দেখেনি সে, চতুর্ভুজা দেবী, তার উপরে দুই হাতে দুটো বড় সাপ, আর নিচের এক হাতে একটা সাপ ও আর একটা পদ্ম। শুধু তাই নয়, দেবীর শরীরের নানা অংশে সাপ জড়িয়ে রয়েছে। তার কপালের তৃতীয় নয়ন সহ তার দুই নেত্র লাল হয়ে আছে, যেন তিনি অসন্তুষ্ট হয়ে আছেন। দেবী চন্দনার দিকে তাকিয়ে বললেন, আমি ছারখার করে দেব এই বাস্তু, সব সাপের কামড়ে নির্বংশ হবে। আমার অসম্মান করেছে তোর স্বামী, আমাকে অপমান করেছে, এই পাপ ক্ষমার অযোগ্য, শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও। কথাগুলো শুনে হঠাৎ ঘুম ভাঙা চোখে বিছানায় উঠে বসলো চন্দনা। আবার মায়ের স্বপ্ন দেখলাম। মা মনসা কি সত্যি রুষ্ট হলেন আমার উপর? না না, আমাকে আমাকে যে করেই হোক মনসা পুজোর ব্যবস্থা করতে হবে বাড়িতে। আজকেও নেশা করে বাড়ি ফিরছিল দেবেন, কিন্তু আজকে কিছুতেই তার নেশাটা যেন লাগেনি। আজ সকালে বেরিয়ে আর বাড়ির পথে যায়নি সে। সারাদিন শহরের দিকের নদীর ঘাটের পাড়গুলোতে নৌকো চালিয়ে ফেরবার পথে নেশার বোতল কয়েক ঢোক দিয়ে নৌকা গ্রামের নদীর পাড়ে রেখে সে এখন বাড়ি ফিরছে। হঠাৎ তার খেয়ালে এলো আজকে তো তার বাড়িতে বউ আর মেয়ের ফেরার কথা, তারা কি আজ ফিরেছে? যদি ফিরে আসে তো ভালো, নাহলে যখন ফিরবে তখন আচ্ছা করে তাকে শায়েস্তা করবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ পেছন থেকে একটা শব্দ পেয়ে ফিরে তাকাতেই দেখলো তার নৌকোটা দড়ি ছিঁড়ে ভেসে যাচ্ছে। দেখে সে দৌড়ে নদীতে নেমে নৌকোটার একটা কিনারের দড়ির ছেঁড়া অংশ কোনো রকমে ধরে একটা ঘাটের দিকে নিয়ে এগিয়ে আসলো। হঠাৎ তার মনে হলো নৌকোটা অনেকটা ভারী হয়ে গেছে। এ কি, হঠাৎ করে নৌকাটার আবার কি হলো? মনে হচ্ছে যেন মানুষ বসে আছে। কথাটা বলে সামনে তাকাতেই থেমে গেল সে। নৌকোর মধ্যে কেউ একজন সত্যিই বসে আছে, কিন্তু তার মুখ স্পষ্ট নয়। দেবেন প্রথমে ভাবলো সে ভুল ভাবছে, কিন্তু পরে চোখ কুচকিয়ে দেখলো সত্যিই কেউ তার নৌকার মধ্যে বসে রয়েছে। দেবেন তাকে দেখে বলল, এই এই কে তুমি? এই নামো বলছি আমার নৌকা থেকে, নামো, নাকি আমার নৌকাটা চুরির মতলবে আছো? হ্যাঁ? একটি নারী কণ্ঠস্বর ভেসে এলো। আমাকে নামতে বলছিস? আমি কে তুই জানিস? ও, কে তুমি? গলার আওয়াজ শুনে তো মেয়ে মানুষই মনে হচ্ছে।
আমি দেবী মনসা। তার কথা শুনে দেবেন বলল, সে কি, তুমি মনসা? আমি তাহলে চাঁদ সওদাগর। হঠাৎ কথাটা বলার পরে নৌকার মধ্যে বসে থাকা সেই নারী মূর্তি একবার আকাশের দিকে জটিল দৃষ্টি নিক্ষেপ করতেই প্রচন্ড জোরে একটা বাজ এসে পড়ল দেবেনের গায়ে। জোরালো একটা চিৎকার করে সেখান থেকে ঘাটের সামনে গিয়ে ছিটকে পড়ল সে। সেই নারী মূর্তি তার নীলচে চোখে তাকে বলল, এত সহজে তোকে আমি মারবো না রে দেবেন, ভুলে যাস না আমার নাম মনসা। আমি যেমন কৃপা করলে কাউকে ফেরাই না, তেমন আমার রসও আমার সাপ সন্তানদের বিষের মতোই বিষাক্ত। তোর পাপের খরা পূর্ণ হয়নি এখনো, তবে খুব শীঘ্রই তা পূর্ণ হবে। তোর বিনাশ অনিবার্য দেবেন। এবার তোকে তোর পাপের শাস্তি ভোগ করতেই হবে। দেবী মনসার বলা কথাগুলো যেন নদীর চারদিকে ঘুরতে লাগলো বারবার। হঠাৎ করে নদীর জলও অশান্ত হয়ে গেল। দেবী ধীরে ধীরে মিলিয়ে গেলেন সেখান থেকে। পরের দিন চেঁচামেচির সাথে চোখে কয়েক ফোঁটা জলের ছিটে পড়তে ঘুমটা ভেঙে গেল দেবেনের। সে চোখ মেলতেই দেখল তাকে ঘিরে রয়েছে সকলে। একবার সবার দিকে চোখ ঘুরিয়ে সে দেখে বলল, আমি কোথায়? কোথায় আমি? তোমরা তোমরা আমাকে এভাবে ঘিরে ধরে আছো কেন? বাকি সকলে সব খুলে বলল, কিন্তু দেবেন কিছুই মনে করতে পারল না। সে বাড়ির পথে রওনা দিল। বাড়িতে পৌঁছতেই চন্দনা তাকে বলল, কোথায় ছিলে তুমি? কাল সারা রাত বাড়ি ফেরোনি কেন? দেবেন তার কথার কোনো উত্তর না দিয়েই ঘরে যেতে যাচ্ছিল। এমন সময় চন্দনা আবার তাকে সেই প্রশ্ন করতে চন্দনার গালে সজোরে একটা চর বসিয়ে দিয়ে তাকে গালাগাল করে ঘরের ভেতরে চলে গেল। চন্দনা যে দ্বিতীয়বারের জন্য সন্তান সম্ভবা তা সে তার শাশুড়িকেও জানায়নি। কি করেই বা বলবে? সে আর তার স্বামী মিলে তাকে মুখ ঝামটা দেয়। চন্দনার শাশুড়ি বাইরে ছেলের গলা শুনে ঘর থেকে বেরিয়ে এসে চন্দনাকে খানিকক্ষণ গালাগাল করল। দিনটা দেখতে দেখতে কেটে গিয়ে রাত হয়ে এলো। রাতের খাবারও হয়ে গেছে। চন্দনার পাশে শুয়ে দেবেনও ঘুমোচ্ছে। ঝুমুর আর দেবেন বিছানার এক কিনারে। তাদের পাশের ঘরেই শুয়ে ঘুমোচ্ছিল দেবেনের মা বিনা। কিন্তু হঠাৎ রান্নাঘর থেকে একটা শব্দ শুনে তার ঘুমটা ভেঙে গেল। এই রান্নাঘর থেকে একটা আওয়াজ এলো মনে হলো না? দেখি তো। বিছানা থেকে উঠে কুপি জ্বালিয়ে ঘরের দরজা খুলে রান্নাঘরের দিকে এগিয়ে গেল সে। তারপর রান্নাঘরের দরজা খুলে একবার ভালোভাবে উকি মারতেই শব্দটা থেমে গেল। সে কুপি হাতে রান্নাঘর থেকে বেরিয়ে আসতেই যাচ্ছিল, এমন সময় আবার সেই শব্দটা পেছন থেকে হতে দেখে বিনা দেখল উনুনের পাশের হাঁড়ি থেকে আওয়াজটা হচ্ছে। হাঁড়িটার দিকে ধীরে ধীরে এগিয়ে গেল সে। হাঁড়িটার মধ্যেই এত কিসের শব্দ হচ্ছে এটা? দেখি তো গিয়ে। কুপি আলো সামনে ফেলে হাঁড়ির ঢাকনাটা খুলতেই খানিকটা চমকে উঠল বিনা। হাঁড়ির ভেতরে বসে রয়েছে আস্ত একটা প্রকাণ্ড সাপ। সে জোরে চিৎকার করতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই হাঁড়ির মধ্যে থেকে সেই সাপটা ফোনা তুলে ছোবল মারল বিনার হাতে। বিনা তার হাত থেকে কুপিটা ফেলে দিয়ে চিৎকার করতে লাগলো। চিৎকার শুনে ঘুম ভাঙা চোখে ছুটে এলো সবাই। চন্দনা তড়িঘড়ি তার শাড়ির আঁচলের পাড় ছিঁড়ে শক্ত করে জড়িয়ে দিল তার শাশুড়ির পায়ে। অন্যদিকে দেবেন গেল পাশের পাড়ার কারোর ভ্যান এনে তাকে একবার ভূপেন ওঝার কাছে নিয়ে যাবার জন্য। চন্দনা একবার তার শাশুড়ি মায়ের দিক থেকে চোখ সরিয়ে সামনের দিকে চোখ রাখতেই চিৎকার করে উঠল। একটা প্রকাণ্ড বড় সাপ বসে রয়েছে রান্নাঘরের হাঁড়ির ওপরের জানলাটার মধ্যে। সাপটা কয়েকবার দুলে উঠে জানলার উপরের একদিকের ফাঁক দিয়ে নেমে বেরিয়েও বাইরের দিকে চলে গেল। চন্দনার সেই সাপটাকে চিনতে অসুবিধা হলো না, এটা সেই সাপটাই। কিন্তু এই সাপটা তো তার বাপের বাড়িতেই ছিল, তাহলে সে এখানে এলো কিভাবে? কিছুক্ষণ পরে দেবেন ফিরে এলো ভ্যান নিয়ে, কিন্তু বোধহয় সব চেষ্টাই ব্যর্থ হলো, কারণ দেবেনের মায়ের শরীরটা অসাড় হয়ে রয়েছে। চন্দনার কোলে মাথা রেখে সে কিছু মুহূর্ত আগেই ছটপট করতে করতে মারা গেছে। তার বিস্ফারিত আতঙ্ক মাখা চোখ দুটো শুধু খোলা আছে একবার। তার মুখ থেকে ফেনা বেরোচ্ছে। চন্দনার কান্নার শব্দে ততক্ষণে বাড়িতে ভিড় জমে গেছে। দেবেন আর দেরি না করে রাতেই আনা সেই ভ্যানেই বেরিয়ে পড়ল তার মাকে ভূপেন ওঝার কাছে নিয়ে যাবার জন্য। কিন্তু ভূপেন ওঝা
দেবেনকে বলল, দেখে তো মনে হচ্ছে খুব বিষাক্ত সাপ কামড়েছে। এ আর বেঁচেও নেই, তবু আমি একবার শেষ চেষ্টা করব একে বাঁচানোর। আমার সমস্ত মন্ত্র দিয়ে চেষ্টা করব। আয় এখন, আগামীকাল বাঁচলো না মরলো কালই জানতে পারবি। বহু সাপে কাটা মানুষকে এর আগেও বাঁচিয়েছি, দেখি এবারও আমার সাধন গুণ কাজে লাগে কিনা। দেবেন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। ভূপেন ওঝা বিনার মৃতদেহটার পাশে বসে মন্ত্র পড়তে শুরু করলো। কিন্তু হঠাৎ তার সামনে একটা কালচে ধোয়ার মতো কুণ্ডলি পাকিয়ে একটা মেয়ের ছায়া সেখান থেকে বেরিয়ে এসে বলল, ওকে তুই বাঁচাতে পারবি না রে, মা মনসার কোপে মরেছে ও। ছেড়ে দে, তুই ওকে বাঁচানোর আশা ছেড়ে দে। ভূপেন ওঝা উঠে দাঁড়িয়ে তার পরিচয় জিজ্ঞেস করতে সেই ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যেতে যেতে বলল, পাপ কারোর পিছু ছাড়ে না, পাপ করলে তার শাস্তির হাত থেকেও রেহাই নেই। ভূপেন ওঝা হঠাৎ চেঁচিয়ে উঠে বলল, আমি ভূপেন ওঝা, একে আমি বাঁচিয়ে তুলবই। মনসার রোষ, হ্যাঁ, ওতে আমার অন্তত কিছু হবেই না। আমি কত সাপে কাটা মানুষকে বাঁচিয়েছি। এই বলে সে আবার বিনার মৃতদেহটার পাশে বসে জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করতে হঠাৎ কি একটা মাটি ঘেঁষে এগিয়ে এলো তার দিকে। তারপর ধীরে ধীরে সেটা গলার কাছে গিয়ে পেঁচিয়ে ধরলো তার গলায়। জিনিসটা সরাতে যেতেই দেখতে পেল একটা প্রকাণ্ড বড় সাপ তার গলায় পেঁচিয়ে বসেছে। সে সাপটাকে ধরে ছাড়াবার চেষ্টা করল, কিন্তু তখনই সাপটা তার হাতের মধ্যে ছোবল বসালো। প্রচন্ড জোরে একবার আর্তনাদ করে উঠল সে, কিন্তু তারপরেও মন্ত্র পড়া চালিয়ে গেল। সাপটা তাকে মন্ত্র পড়তে দেখে হঠাৎ আগুনের ভাটার মতো লালচে চাহনিতে তার মুখের উপর একটা ছোবল বসালো। সেখানেই উপর হয়ে পড়ে গেল ভূপেন ওঝা। কিন্তু তার ছটপটানি থামল না। বেশ অনেকক্ষণ মাটিতে সে ছটপট করতে করতে মৃত্যুবরণ করল। সাপটাও ধীরে ধীরে নেমে গেল তার শরীর থেকে। তারপর বিনার মৃতদেহটার উপর দিয়ে কোথাও একটা গিয়ে মিলিয়ে গেল যেন অন্ধকারে। পরের দিন ভূপেন ওঝার বাড়ির সামনে বেশ একটা হুলস্থুল পড়ে গেল। ভূপেন ওঝা মারা গেছে তা যেন বিশ্বাস করতে সকলেরই খানিকটা অসুবিধা হচ্ছিল। সেদিন সকালে পরপর তাদের দুজনের মৃতদেহকে ধবলা নদীর মধ্যে ভেলায় ভাসিয়ে দিল। সেদিন আর নৌকো নিয়ে বের হলো না দেবেন। এক মনে চোখের জল মুছতে লাগলো সে বারান্দায় বসে। এমন সময় চন্দনা ঘর থেকে বেরিয়ে এসে তার ঘাড়ে হাত রেখে বলল, একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। কি? আমার মন বলছে মা মনসা রুষ্ট হয়েছেন আমাদের ওপর। মা মনসার একবার পুজো করা উচিত বাড়িতে। দেবেন কিছুই বলল না। তখন স্বামীর সেই ভারাক্রান্ত সময়ে তাকে খুশি রাখবার জন্য সে যে দ্বিতীয়বারের জন্য সন্তান সম্ভবা সেই কথা জানালো। বলতেই দেবেন তাকে জড়িয়ে ধরে বলল, সত্যি তুই আবার মা হবি চন্দনা? এই এই এবারে কিন্তু আমার একটা ছেলে চাই, ছেলে চাই চাই। মাকে তো তাই বলেছি গো আমি, যেন মা তাই করেন। হঠাৎ ঘরের ভেতর থেকে প্রচন্ড জোরে একটা আওয়াজ হতে পিছন ঘুরে ঘরের ভেতরে আওয়াজটা ঠিক কিসের সেটা সে দেখতে যেতেই দেখল তাদের বিছানার উপরে একটা প্রকাণ্ড বড় সাপের কুলস রাখা আছে। চন্দনা কেমন কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকলো দরজার এক পাশের পাল্লা ধরে। পরের দিন সকাল থেকে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হলো। তার মধ্যেই বাইরের ঘরের বারান্দার এক কোণে বসে রান্নাবাটি খেলছিল ঝুমুর। হঠাৎ সে দেখলো তার বান্ধবী সবিতা তাকে বাড়ির বাইরে থেকে হাত নেড়ে ডাকছে। ঝুমুর তার কাছে যেতেই সে তাকে বলল, আমার সাথে খেলতে যাবি ঝুমুর, ওই শাপলা দিঘিতে? তুই দাঁড়া সবিতা, আমি মাকে জিজ্ঞেস করে আসি। চল না, বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি চলে আসবো। সবিতার এক প্রকার জোরাজুরিতে ঝুমুর তার সাথে শাপলা দিঘিতে যেতে রাজি হল। ঝুমুর তার সঙ্গে শাপলা দিঘির দিকে এগোতেই হঠাৎ সবিতার চোখ দুটো বদলে একটা যুবতী মেয়ের রূপ নিল ঝুমুরের অলক্ষ্যে। কিন্তু নিমিষেই আবার পরিবর্তিত হয়ে গেল। শাপলা দিঘির সামনে আসতেই পুকুরের জলের মধ্যে নেমে সাঁতার কাটতে লাগলো সবিতা। কিন্তু ঝুমুর নামলো না পুকুরে। বৃষ্টি পড়ছে, তার মধ্যে গোটা পুকুরটা ভরাট হয়ে রয়েছে সাদা আর গোলাপি রঙের শাপলা ফুলে। ঝুমুর একবার সবিতাকে বলল, জল থেকে তাড়াতাড়ি উঠে আয় সবিতা,
তোর মা জানতে পারলে তোকে বকবে, আর আমাকেও। কিন্তু সবিতা তার কোনো কথা শুনলো না। ঝুমুর তখন বলল, তুই তাহলে এখানে থাক, আমি বাড়ি ফিরছি। কিন্তু হঠাৎ ঝুমুর চলে যেতেই থমকে দাঁড়ালো। জলের দিকে পিছন ফিরে একবার তাকাতে গিয়ে দেখলো জলের মধ্যে সবিতা নয়, বরং অন্য কেউ দাঁড়িয়ে আছে। একটা মেয়ে, যেমন কালচে হয়ে আছে তার পুরো শরীরটা। ঝুমুর সেখান থেকে দৌড়ে চলে যেতেই যাচ্ছিল, এমন সময় সেই ছায়ামূর্তিটা তাকে জল থেকে ডাকতে শুরু করলো। আর ঝুমুরও কেমন সম্মোহিত হয়ে এগিয়ে যেতে লাগলো পুকুরের দিকে। তারপর ধীরে ধীরে সে পুকুরের জলের মধ্যে ডুবে যেতে লাগলো। বৃষ্টিটাও কমে এসেছে এর মধ্যে। বেশ কিছুক্ষণ ধরে চন্দনা ঝুমুরকে কোথাও খুঁজে না পেয়ে বাড়ি থেকে বের হতেই তার প্রতিবেশী এক মহিলা সামনের দিক থেকে তাকে দেখে ছুটে এসে কাঁদতে কাঁদতে টেনে নিয়ে গেল। ও চন্দনা গো, চন্দনা, সেকে চলো, সেকে চলো গো। চন্দনা কিছুই বুঝলো না, কিন্তু শাপলা দিঘির সামনের ভিড় সরিয়ে তাকাতেই দেখতে পেল ঝুমুর জলের মধ্যে ভাসছে। সে চিৎকার করে তার দোকান চেপে ধরল। কয়েকজন ঝুমুরকে তৎক্ষণাৎ জল থেকে তুলে নিয়ে আসলো। ঝুমুরকে জড়িয়ে সেখানেই বসে কাঁদতে লাগলো চন্দনা। তার চিৎকার শুনে সেখানে এসে উপস্থিত হলো দেবেন। সেও মেয়ের সেই অবস্থা দেখে ঘাসের মধ্যে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো। সন্ধ্যের খানিকটা আগে শ্মশান থেকে ফিরে এলো দেবেন, কিন্তু তখনও চন্দনা নিথর পাথরের মতো বারান্দার এক পাশের খুঁটি ধরে বসেছিল। সে দেবেনকে বাড়িতে আসতে দেখে চিৎকার করে বলল, এই সবের জন্য তুমি দায়ী নও তো? তুমি কোনো পাপ করোনি তো, যার জন্য মায়ের কোপ পড়েছে আমাদের এই ভিটেতে? এই কি সব বলছিস তুই? সব উল্টাপাল্টা কথা, কানের গোড়ায় এক দেবো। তোর মেয়ে জলে ডুবে মরেছে। আমার মেয়ে মানে? তুমি ওকে জন্ম দাওনি? তুমি কিছু নিশ্চয়ই লুকাচ্ছ আমার থেকে, যা মা মনসা আমাকে সেই বিষয় জানাতে চাইছে বারবার স্বপ্নে এসে। দেবেন সজোরে চর বসিয়ে দিল চন্দনার গালে। চন্দনা আর কিছু বলল না, চুপ করে কাঁদতে থাকলো। আর সেই দৃশ্য দেখে তাদের বাড়ির সামনের একটা গাছের আড়াল থেকে একটা সাপ আপনা আপনি মিলিয়ে গেল। সেদিন রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল চন্দনা। হঠাৎ দুটো সম্মিলিত কণ্ঠস্বরে তার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে যেন বারবার চারিদিকে তাকাতে লাগলো। আওয়াজটা তার মেয়ে ঝুমুর আর তার শাশুড়ি। তারা দুজনে ডাকছে চন্দনাকে। চন্দনা, মা, চন্দনা, মা, চন্দনা। কিন্তু আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে তা সে বুঝতে পারল না। কিন্তু তারপর সে লক্ষ্য করলো আওয়াজটা বাড়ির বাইরে থেকে আসছে। আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে তা খুঁজতে খুঁজতে চন্দনা এসে পৌঁছলো নদীর থেকে ঠিক সামনের সেই গ্রামের পুরনো গাছতলার মনসার থানে। সেখানে গিয়ে দাঁড়াতেই সে দেখতে পেল একটা সাদাটে আলোর বিচ্ছুরণ, যার মধ্যে তার শাশুড়ি বিনা ঝুমুরের এক হাত ধরে দাঁড়িয়ে রয়েছে। চন্দনা তাদের দেখে কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগেই বিনা সবকিছু খুলে পড়ল তাকে। দেবেন ঠিক কি দোষ করেছে যার জন্য তাদের ওপর মা মনসার কোপ নেমেছে সেই সমস্ত কথা বলল। বিনা চন্দনাকে সবকিছু বলার পর ঝুমুর একবার তার মাকে জড়িয়ে ধরল, কিন্তু চন্দনা তার নাগাল পেল না। ঝুমুর তাকে বলল, এবার তাহলে যাই মা, পরের জন্মে যদি কখনো জন্ম নিই তোমার মেয়ে হয়েই আসবো আমি। ঠাকুমা বলছিল বাবার এই দোষের কথা তোমাকে না বললে ঠাকুমা শান্তি পাবে না, তাই তোমাকে ঠাকুমা সব বলল। এবার আমরা যাই। বিনা আর ঝুমুর পেছনে থাকা দেবী মনসার বিগ্রহের সামনে দাঁড়িয়ে প্রণাম করলো একবার, তারপর কেমন ধোয়ার মতো মিলিয়ে গেল সেখান থেকে। চন্দনা কাঁদতে লাগলো ঝুমুরের নাম ধরে। তারপর মনসা মূর্তির সামনে সে হাত জোর করে চোখের জল মুছে বলল, তোমার যা ভালো মনে হয় মা, তুমি তাই করো। শুধু ওর একটা ভুলের জন্য আমার ওইটুকু মেয়েও চলে গেল। ওকে ছেড়ো না মা, ওই পাপিটাকে শেষ করে দাও মা, তুমি শেষ করে দাও। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে মাটিতে কপাল ঠেকিয়ে মনসা মূর্তির সামনে থেকে বাড়ির দিকে চলে গেল চন্দনা। আর ঠিক তখন সেই অন্ধকারে থাকা বিগ্রহ থেকে দেবী মনসা প্রকট হয়ে বলল, সময় হয়ে এসেছে ওর পাপের শাস্তি পাবার, এই জন্মের পাপের মাসুল গোনার। দেবী মনসা মৃত হেসে সেখান
সেখান থেকে মিলিয়ে গেলেন অন্ধকারে। সেদিন গভীর রাতে রক্তমাখা গায়ে বাড়ি থেকে পালাচ্ছিল দেবেন। কিছুক্ষণ আগে চন্দনার সাথে ঝগড়ায় সে ঘরের মধ্যে থাকা একটা কাঠের বাটাম দিয়ে চন্দনার মাথায় মেরেছে রাগ সামলাতে না পেরে। কিন্তু সে কিছুতেই এটা বুঝলো না চন্দনা কি করে সব কথা জানলো। জানলা দিয়ে তাকে চন্দনাকে খুন করতে দেখে ফেলে তাদেরই প্রতিবেশী। সেটা প্রথমে লক্ষ্য করেনি দেবেন, কিন্তু পরে সে চিৎকার করে লোকজন ডাকতেই দেবেন তার বাড়ির পেছনের জঙ্গল দিয়ে পালিয়ে যায়। তারপর দৌড়তে দৌড়তে দুটো কালচে প্রকাণ্ড হাত তাকে ধাক্কা মেরে ফেলে দেয় অন্ধকারে। আর সেখানেই জ্ঞান হারায় সে। জ্ঞান হারাবার আগে সে শুনতে পায় দূর থেকে তার বাড়ির দিক থেকে ভেসে আসছে কতগুলো মানুষের চিৎকারের শব্দ। তারপরে জ্ঞান হারায় দেবেন জ্ঞান হারাতে সেই কালচে হাত দুটো তাকে টানতে টানতে অন্ধকারের মধ্যে নিয়ে অদৃশ্য হয়ে গেল। যখন দেবেনের জ্ঞান ফিরল তখন সেই উলুধ্বনির আওয়াজ শুনতে পেল, সাথে দেখতে পেল চন্দনাকে হাতে একটা প্রদীপ নিয়ে সামনের গ্রামের সেই পুরনো মনসার থানের জীর্ণ প্রতিমার সামনে বসে থাকত। দেবেন কিছুই বুঝল না সে এখানে কিভাবে এলো আর বেঁচেই বা কিভাবে আছে। হঠাৎ চোখে পড়ল হাত জোর করে বসে আছে তার ঠিক পাশে সেই মেয়েটা। সে দেবেনের দিকে তাকাতেই দেবেন চিৎকার করে উঠল। নিজের চোখকে কারো বিশ্বাস হচ্ছে না তার। এই সাপে কাটা মেয়েটা তাকে সে খেলায় দেখেছে, সে তার সামনে বসে। চন্দনা হঠাৎ তাকে দেখে বলল, তুমি চিনতে পারোনি বুঝি ওকে? ওর নাম মন্দা, কিন্তু ও মরেও শান্তি পাচ্ছে না শুধুমাত্র তোমার জন্য। সেদিন রাতে তুমি ওর সাথে যে অন্যায় করেছো তার প্রতিশোধ সে নিজের চোখে দেখতে চায়। এখন আমিও তাই চাই। তুমি কেমন স্বামী গো? রাগের বশে তোমার পোয়াতি বউটাকেও মেরে ফেললে। ছি, এবার তুমি মরো। দেবেন হঠাৎ আবার শুনতে পেল গ্রামের সব লোকজনদের আওয়াজ। তারা তার নাম ধরে ডাকতে ডাকতে এদিকেই আসছে। দেবেন ধবলা নদীর দিকে দৌড় দিল পালাবার জন্য, কিন্তু নদীর ঘাটে একটাও নৌকো ছিল না তখন। এমনকি তার নৌকোও সেখানে নেই। এমন সময় একটু দূরে ঘাটের কিনারে জলের মধ্যে একটা ভেলা দেখতে পেয়ে সেটাতে উঠে বসলো। ভেলার মধ্যে একটা শক্ত দাঁড় ছিল আগে থেকে। মাঝ নদী বরাবর এসে সেই দাঁড় বাইতে বাইতে দেবেন বলল, কেউ আমায় মারতে পারবে না, কেউ না, ওরাও না। আমি পালিয়ে যাব, আর কখনো ফিরবো না। এই চানুক যাওয়া গ্রামে আর কখনো ফিরবো না। সে কথাটা বলে হাসতে হঠাৎ আকাশ থেকে প্রচন্ড জোরে একটা বাজ এসে পড়ল নদীর মধ্যে। তার সাথে নদীও উত্তাল হয়ে উঠল। দেবেন দেখে হতভম্বের মতো বলল, নদীর মধ্যে আবার কি শুরু হলো? হঠাৎ করে এমন ঝড় শুরু হলো কেন? এমন সময় আকাশ থেকে নীলচে আলোর একটা রেখা দেখতে পেল সে। আর সেই আলোর মধ্যে থেকে প্রধান্বিত নয়নে আবির্ভূত হলেন দেবী মনসা। দেবী তীব্র জোরে হুঙ্কার দিয়ে বললেন, দেবেন, তোর পাপের খরা পূর্ণ হয়েছে। একের পর এক অন্যায় করেছিস তুই। আমার রোষের চূড়ান্ত ধাপে এবার মরবি তুই। তোর সব কেড়ে নিয়ে আমি ভেবেছি তুই অনুতাপ করবি, আমার পায়ে লুটিয়ে প্রাণ ভিক্ষা চাইবি। কিন্তু না, নিজের এত বড় ভুল যখন তোকে চন্দনা পর্যন্ত বুঝিয়ে দিল, তুই তাকেও গর্ভাবস্থায় মেরে ফেললি। এবার তুই মরবি। আমার এই ত্রিনেত্র থেকে অষ্টনাগ এক্ষুনি তোকে দংশন করবে। ধ্বংস হবি তুই। আর তোর এই পাপ কর্মের জন্য তোর বংশে দোষ লেগেছে দেবেন। তোর পাপের শুধু একটাই শাস্তি, তোকে মেরে চিরতরে তোর বংশকে নির্বংশ করে দেব আমি। এই বলে দেবী মনসা এক এক করে অষ্টনাগের নাম নিতে তাদের আবির্ভাব করতে শুরু করল। দেবীর ত্রিনেত্র থেকে সমস্ত নাগ যেন বেরিয়ে আসতে লাগলো। অনন্ত বাসকি পদ্ম, মহাপদ্ম, তক্ষ, ফুলের কর্কট, শঙ্খ, অষ্টনাগ। এই অষ্টনাগেরা দেবেনের ভেলার মধ্যে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে পেঁচাতে লাগলো চারিদিক থেকে। দেবী বলল, মরার জন্য প্রস্তুত হও দেবেন। ভোগ কর তোর পাপের শাস্তি। দেবেন কিছু বলবার চেষ্টা করল, কিন্তু পারল না। তার আগেই দেবেনকে বেষ্টন করে থাকা অষ্টনাগ চারিদিক থেকে তার মাথায় দংশন করা শুরু করল। শোনা গেল দেবেনের হিংস্র আর্তনাদের চিৎকার। কাটা ছাগলের মতো ছটপট করতে করতে দেবেনের মুখ থেকে ফেনা বের হয়ে আসতে লাগলো অনবরত। তারই মধ্যে
অনুর আওয়াজ শোনা গেল। দুটো কালচে ছায়া আরো একটা ভেলায় নদীর ঠিক সামনে আকাশপটের দেবী মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে তাকে প্রণাম করল। দেবী তাদের দিকে প্রধান্বিত নয়ন থেকে প্রসন্নের দৃষ্টিতে একবার তাকাতেই তারা দুজনেই মিলিয়ে গেল সেখান থেকে। দেবী আবার প্রধান্বিত নয়নে দেবেনের বাস্তু ভিটের দিকে একবার তাকাতেই সেটি আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে গেল। চানুকডাঙ্গা গ্রামের সকলেই লক্ষ্য করল হঠাৎ করেই দেবেনের বাড়িতে আগুন লেগে গেছে। সে কারণ কেউ বুঝল না। ধীরে ধীরে দেবেন নিস্তেজ হয়ে যেতে দেবী মনসা পুনরায় তাকে বলল, দেবেন, তুই যা পাপ করেছিস তোর মৃত্যুর পরও মুক্তি হবে না। তুই প্রেত জগতে প্রবেশ করে এই বাস্তুতে বন্দি থাকবি আজীবনের জন্য, আর মুক্তির জন্য ছটফট করবি। আর অষ্টনাগ তোকে সব সময় নজরদারিতে রাখবে এবং তোর বাস্তুতে পাপ প্রবেশ করার চেষ্টা করলে তাকে রোধ করবে তারা। তবে তোর এই পাপের থেকে মুক্তি পাওয়ারও উপায় আছে। তোর বাস্তু ভিটেতে পা পড়তে হবে কোনো এক 16খানা সদ্য সাপে কাটা নারীর মৃতদেহের, যার মনে কোনো পাপ নেই। তাহলেই তুই মুক্তি পাবি। তাকে তোর ভিটেতে প্রবেশ করলেই তোর মুক্তি ঘটবে। কিন্তু তার বদলে ভুল করে যদি কোনো পাপচারীর সাপে কাটা মৃতদেহ তোর বাড়িতে আসে, তোর বিপদ আরও বাড়বে। তুই আর কখনোই তোর বাস্তু থেকে মুক্তি পাবি না। দেবী মনসা কথাগুলো বলে অদৃশ্য হলেন আকাশপথ থেকে। আর দেবেনের শরীর থেকে নির্গত এক কালচে ধোঁয়া নদীর ওপর থেকে আছড়ে গিয়ে পড়ল তার অগ্নিদগ্ধ বাড়ির মধ্যে। তার পিছু পিছু অষ্টমাথা বিশিষ্ট এক প্রকাণ্ড সাপ তার বাড়ির সামনে এগিয়ে গেল। তারপর তার বাস্তুর চারিদিকে ছড়িয়ে পড়ে এক কোণে ফনা তুলে বসে রইল তারা। এরপর 2 মাস কেটে গেছে। কারা জানি চানুকডাঙ্গার ধবলা নদীর চরে একটা সাপে কাটা মৃতদেহকে জলে ভাসাচ্ছিল উলুয়ার শঙ্খধ্বনিতে। ঠিক এমন সময় হঠাৎ একটা দমকা হাওয়া সেখানে ছুটে এলো। ভেলার মধ্যে প্রদীপগুলো নিভে গেল সব। সকলে সেই দৃশ্য দেখে ভয়ে সেখান থেকে পালাতেই হঠাৎ জলের মধ্যে দেবেনের কালচে ছায়া ফু দিয়ে মৃতদেহটার মুখের ওপরের সাদা কাপড় সরিয়ে দেখতে পেল সেটা একটা বউয়ের মৃতদেহ। দেখে হাসতে হাসতে বলল, এবার আমি মুক্তি পাবো, আমার বংশ দোষও ঘুচবে, আর আমিও মুক্তি পাবো। আর ঠিক তখনই সেই সাপে কাটা মৃত বউটার ঠোঁটের মধ্যে একটা বাঁকা হাসির রেখা ফুটে উঠতে দেখল সে। শেষ হলো আজকের গল্প, দেবোত্তম দের লেখা দেবী মনসার রোষ। গল্পটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। আবার ফিরে আসব আগামী সপ্তাহে। ততক্ষণ শুনতে থাকুন গল্প, কথা ও কাহিনী।